শহরের সবচেয়ে নামকরা ক্লাব। কৃষ খান মদের নেশায় চুর হয়ে একটার পর একটা মেয়ের সঙ্গে চুম্বনে মাতোয়ারা হয়ে উঠেছে। ডান্স ফ্লোরে চলছে চরম হইচই, ছেলে মেয়েরা নাচছে, সঙ্গীতের তালে দুলছে। আর এই ভিড়ের মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হলেন কৃষ খান। সে ঘুরে এক একবার এক একজন মেয়ের গায়ে হাত রেখে মিশে যাচ্ছে তাদের ঠোঁটের সঙ্গে। তার হাতে ড্রিঙ্কসের গ্লাস, কখনো এক মেয়ের ঠোঁটে কিস করছে, মুখ ফিরিয়ে আবার পাশের মেয়েকে কিস করছে। মনে হচ্ছে সে আজ মনের মতো মেয়ে পাচ্ছে না। যদিও মেয়েগুলো বিরক্ত নয় এবং উপভোগ করছে, কারণ এই কৃষ খান কিন্তু দেশের শিক্ষামূর্তির একটা মাত্র বখাটে ছেলে। উচ্চতা 6 ফুট লম্বা, পেশিবহুল শরীর, জিমে ঘাম ঝরানো বলিষ্ঠ গঠন, রং শ্যামলা, কিন্তু মুখে এক অদ্ভুত আকর্ষণ। তার হাসিটাই মেয়েদের পাগল করে দেয়। লোকেরা বলে তার সেই বাঁকা হাসি যে কোনো মেয়েকে সিডিউস করার জন্য যথেষ্ট। চুলগুলো লম্বা কপাল পর্যন্ত পড়ে থাকে, তাতেই তাকে আরও মারাত্মক লাগে। তার জীবনের 2টি নেশা, একটা মদ আর একটা মেয়ে। প্রতিদিন নতুন কোনো মেয়ে দরকার হয় তার, না হলে ড্রাগস নিতে হয় নিজেকে টিকিয়ে রাখতে। চলুন আবার গল্পে ফিরে যাই। প্রায় 10 জন মেয়েকে চুমু খাওয়ার পর কৃষের শিকারি চোখ থামে একটা মেয়ের উপরে। শিকারির মতন চোখে তাকিয়ে হাতে থাকা গ্লাসটা শেষ করে মুখটা মুছিয়ে মেয়েটাকে ইশারা করে। মেয়েটা হেসে সরে যায় পাশে, আর কৃষ সেই দিকে এগোয়। ঠিক তখনই সামনে আসে তার ঘনিষ্ঠ বন্ধু আমান। রুম নম্বর বল। ফার্স্ট, আই এম আউট অফ কন্ট্রোল। রুম বুক করতে পারিনি, সব কার্ড ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। মনে হয় তোর বাপ সব টাকা হাতিয়ে নিয়েছে। কৃষ বাঁকা হেসে বলে, দিস ইজ নট ফেয়ার মিস্টার শরীফুল খান, ফক ইউ মানি। এই বলে পাশে থাকা একটা মেয়েকে ইশারা করে আস্তে আস্তে ওয়াশরুমের দিকে হাঁটে। আমান ভয় পায়, কারণ কৃষ রেগে গেলে ভয়ানক হয়ে যায়। সব ভাঙচুর তো করবেই, সাথে নিজেরও ক্ষতি করবে, তাই পিছু পিছু যায়। কিন্তু কৃষ ঠোকার সঙ্গে সঙ্গেই দরজাটা বন্ধ করে দেয়। আমান দৌড়ে দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে জোরে আওয়াজ আসে। আমান চেঁচিয়ে বলে, ভাই কি করছিস? নিজের ক্ষতি করিস না, বাইরে আয়। ভেতর থেকে আরও জোরে আওয়াজ আসে। সে দরজায় ঠক ঠক করে ধাক্কা দিতে থাকে প্রায় 10 মিনিট ধরে। শেষে দরজা খুলে কৃষ বেরিয়ে আসে, প্যান্টের চেন লাগাতে লাগাতে। আমান অবাক হয়ে তাকায়। 10 মিনিটে কি হরে স্টুপিড, একটু শান্তিতে করতেও দিবি না? না মানে তুই ওয়াশরুমে। ঠিক তখনই ভেতর থেকে একটা লম্বা ফর্সা মেয়ে বেরিয়ে আসে, ছোট ড্রেস পরা, চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, বোঝাই যাচ্ছে তার অবস্থা খারাপ। কৃষ মেয়েটার দিকে না তাকিয়ে বলে, ও করে অ্যামাউন্টটা দিয়ে দে ডাক্তার দেখানোর। এই বলে সে দাঁড়ায় না, চলে যায় পাশ কাটিয়ে। আমান তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে মেয়েটার হাতে দেয়, তারপরে কৃষের পিছনে দৌড়ায়। কৃষ গাড়িতে বসতেই আমান দৌড়ে এসে ড্রাইভারের সিটে বসে পড়ে। ভাই বলি কি, রোজ রোজ এসব করে কি পাস? এখন তো এসব বন্ধ কর। কৃষ লালচে চোখে তাকায়, এমন দৃষ্টি যেন কথা বললেই বিস্ফোরণ ঘটবে। আমান গলা শুকিয়ে ঢোক গিলে ফেলে, তারপরে বলে, মানে তুই যেভাবে মেয়েগুলোর অবস্থা করিস, প্রায় তাদের হাসপাতালে ভর্তি করাতে হয়। আজও 10 মিনিটে কি করলি যে মেয়েটা? গাড়ি চালাবি নাকি লাত মেরে গাড়ি থেকে ফেলে দেবো? না না ভাই, আমিই চালাচ্ছি। শরীফুল খান তার স্ত্রীর সঙ্গে রুমে বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক তখনই তাদের রুমের দরজায় জোরে জোরে কেউ ধাক্কাতে থাকে। শরীফুল সাহেব নিশ্চিত এটা তার গুণধর পুত্র ছাড়া কেউ নয়, কারণ এটা রোজের রুটিন। কৃষ মদ খেয়ে আসে, তারপরে তাদের রুমে এসে একটু কটু কথা শুনিয়ে যায়। পাশ থেকে তার স্ত্রী বললেন, বলছি কি, দরজাটা খুলো না, ছেড়ে দাও, ও বিরক্ত হয়ে চলে যাবে। রোজের এই একই ঝামেলা, ভালো লাগে না আর। ও আমার ছেলে রুহানা, আমি ওকে খুব ভালো করে চিনি। ও যা ঘাড়তেরা, আমি দরজা না খোলা পর্যন্ত ও এখান থেকে যাবে না। শরীফুল সাহেব দরজা খুলতেই কৃষ রুমে ঢুকে তার বাবার পাঞ্জাবির কলার চেপে ধরে। হে শালা, তুই গার্ড ব্ল্যাঙ্ক করে দিয়েছিস কেন? তো কি করব? আমার সব টাকা কি তোমার ওই মদ আর নেশার পেছনে ঢেলে দেব? কৃষ জোরে জোরে হেসে একটু হেলে দাঁড়িয়ে বলে, সিরিয়াসলি? এতগুলো তো তোর টাকা নয়, এগুলো আমার মায়ের টাকা। এই বাড়ি গাড়ির প্রপার্টি সব আমার মায়ের। তুই তো শালা মন্ত্র হয়ে কালো টাকা ইনকাম করিস। তোর টাকা আমি কৃষ খান মতি, বুঝলি? শরীফুল সাহেবের স্ত্রী এগিয়ে এসে বললেন,
ত্রিশ বাবা, যাও রুমে যাও, অনেক রাত হয়েছে। কৃষ গর্জে উঠল। এই নোংরা মেয়ে ছেলে, একদম আমার সঙ্গে পেরেত দেখাতে আসবি না। তোর মতো মেয়েদের আমি ভালো করে চিনি। শালা, তোর জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, তোকে তো আমি। শরীফুল সাহেব তাড়াতাড়ি তার স্ত্রীকে রুমে ঢুকিয়ে কৃষের মুখের উপরে দরজা বন্ধ করে দিলেন। কৃষ রাগে দরজায় দুটো লাথি মারল। যা যা, এমনিতেই তোদের মুখ দেখতে আমার ইচ্ছে করে না। আমার মরা মাকে কথা দিয়েছিলাম এই বাড়িতেই থাকবো, তোর পাশে থাকবো, তাই আছি। নয়তো বলে কৃষ খানের অনেক ডিমান্ড। তারপর সে নিচু গলায় গুনগুন করে বলতে লাগলো। রুহি ডিনার করে রুমে ঢুকতেই দেখে তার ফোনটা বাজছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বিছানার উপরে রাখা ফোনটা তুলে নিল। হ্যাঁ বল। তুই কোন করতে থাকিস রে? তোকে 10 বার কল করলাম, তারপর তুই কল ধরলি। সরি বোন, আমি নিচে ছিলাম তাই ধরতে পারিনি। আমি খুব এক্সাইটেড রে, কাল কলেজে যাব, নতুন জায়গা, নতুন মানুষ। আমরাও দুজন একই জায়গায় আছি, এটাই অনেক। এখন ফোনটা রাখ। কাল সকালে তাড়াতাড়ি আসিস। ঠিক আছে, কাল সকালে কল দেব, রাখি। রুহি ফোনটা রাখতেই তার আপু রুমে ঢুকলেন। কিরে মা, ঘুমাবি না? কালকে তো নতুন কলেজে যাবি, লাগেজ গুছিয়ে নিয়েছিস তো? রুহি হেসে বলল, হ্যাঁ আব্বু, সব কাজ শেষ, এই তো এখন ঘুমোতে যাচ্ছি আমি। মন দিয়ে ক্লাস করবি, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। কলেজটা যেমন নাম করা, তেমনি সেখানে র্যাগিংও হয়, বুঝলি? তুমি চিন্তা করো না আব্বু, আমি এসব থেকে অনেক দূরে থাকবো। আচ্ছা ঘুমা তাহলে, আমি কাল ভোরবেলা বেরিয়ে যাব অফিসের কাজে, তাই আর দেখা হবে না। রুহি মাথা নেড়ে মৃদু হাসল। তার চোখে নতুন কলেজের উচ্ছ্বাস, আর মনের হালকা গভীরে এক টান। অজানার পথে প্রথম পা রাখার আগের রাতটা, যেখানে স্বপ্ন আর ভয় একসঙ্গে খেলা করে। চলুন এখন রুহির ব্যাপারে কিছু জেনে নিই। রুহি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার একটা ছোট ভাই আছে, বয়স মাত্র 12। ছেলেটা হস্টেলে থেকে পড়াশোনা করে, তাই বাড়িতে তাকে খুব কমই দেখা যায়। রুহি পড়াশোনায় দারুণ, বর্তমানে বাংলা অনার্সে ভর্তি হয়েছে। সে শান্ত, মার্জিত ও ভীষণ ভদ্র মেয়ে। বেশি কথা বলে না, বন্ধুও তেমন নেই। মারামারি, গোলমাল বা ঝামেলা এসবের নাম শুনলেই মুখ ফিরিয়ে নেয় সে। ছেলেদের থেকে 10 হাত দূরে থাকে সে। নতুন কলেজের ভর্তির পর থেকেই রুহির মধ্যে একরকম নতুন উদ্দীপনা কাজ করছে। আর মজার ব্যাপার হলো, তার একমাত্র কাছের বন্ধু সিমরানও একই কলেজে ভর্তি হয়েছে। দুজনেরই যেন নতুন জীবনের শুরু একসাথে। কাল সকালেই তারা হস্টেলে উঠবে, কারণ বাড়ি থেকে প্রতিদিন কলেজে অনেকটাই দূরত্ব। যাতায়াত করলে অনেক সময় হয়ে যাবে, অনেক সময় নষ্ট হয়ে যাবে। রুহির কাছে পড়াশোনাই সব কিছু, সে এক মুহূর্তও নষ্ট করতে চায় না। তাই বাবা মায়ের পরামর্শে সব ব্যবস্থা আগেই করে রেখেছে সে। নতুন কলেজ, নতুন জায়গা, নতুন পরিবেশ, আর রুহির মনের ভেতর কেমন অজানা এক উত্তেজনা। জানে না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, তবুও তার চোখে এখন এক রাস স্বপ্নের ঝিলিক। দুটি কিন্তু দুই ভিন্ন রকমের মানুষ। রুহি ভোরবেলা ঘুম ভাঙতেই চুপচাপ উঠে বসে। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি তার। জানালার বাইরে হালকা আলো পড়েছে, পাখিরা ডাকছে, কিন্তু তার বুকের ভেতরটা কেমন জানি শূন্য লাগছে। কখনো বাড়ি থেকে দূরে থাকা তার হয়নি, অথচ আজ থেকে শুরু হবে নতুন একটা জীবন, যেখানে মা বাবা থাকবে না পাশে, থাকবে শুধু নিজের স্বপ্ন আর এক টুকরো একাকিত্ব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে সে মনে মনে বলে, রুহি কাঁদবি না, আজ থেকে তুই নিজের জন্য লড়াই শুরু করবি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি, আগে তাকে হোস্টেলে যেতে হবে। ভর্তি সবটা হয়ে গেছে, শুধু নামটা লিখে রুমে লাগেজ রেখে কলেজে যেতে হবে। সে লাগেজ নিয়ে বাইরে দেখে ডাইনিং টেবিলে আম্মু বসে আছেন গরম ভাত, ডাল আর ডিম ভাজি নিয়ে। রুহি একটু হাসি দিয়ে বলে, এখন ভোরবেলা আম্মু, এখন আমি খেতে পারবো না, একটু খিদে নেই আমার। আম্মু মায়া ভরা চোখে বলে, একটু খেয়ে বেরো মা, না হলে সারাদিন কিছু খাবি না, শরীর খারাপ হবে। রুহি আস্তে হেসে বলে, কলেজ ক্যান্টিনে খেয়ে নেব, তুমি চিন্তা করো না। আম্মু উঠে এসে রুহির মাথায় হাত বুলিয়ে দেয়, গলাটা কাঁপে তার। নিজের খেয়াল রাখিস মা, পড়াশোনার বাইরে আর কিছুতে মন দিবি না।
রুহি মাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না আম্মু, আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি লয়ার হব। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সিমরানের নাম। রুহি ফোন ধরতেই ওর কণ্ঠ ভেসে আসে। শোন, আমার একটু দেরি হবে, তুই আগে হোস্টেলে যাস, আবার আর তোর নাম লিখে দিবি, তারপর কলেজে চলে যাবি, আমি কলেজে তোর সাথে দেখা করে নিব। ওকে, আমি কলেজে গিয়ে তোকে ফোন দেব। আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখে জল টলমল করছে। রুহি ব্যাগ কাঁধে তুলে লাগেজ হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। একবার পিছনে ফিরে তাকায়, আম্মু এখনো দাঁড়িয়ে, ঠোঁট নাড়ছে নিঃশব্দে। আল্লাহ তোকে হেফাজতে রাখুক। রুহি ধীরে দরজার বাইরে পা রাখে। নতুন জীবনের শুরু, স্বপ্নের স্বপ্নের পথের প্রথম সকাল। কিন্তু মায়ের চোখের জলেই সেই সকালটা ভিজে যায় নিঃশব্দে। শহরের নাম করা একটা বড় কলেজ, বিশাল আয়তনের ক্যাম্পাস, সামনে উঁচু লোহার গেট, তাতে সোনালি অক্ষরে লেখা কলেজের নাম। গেটের দুই পাশে পাহারাদার বসে। ভিতরে ঢুকলেই চোখে পড়ে পুরনো দোতলা একাডেমিক বিল্ডিং, চারপাশে সবুজ ঘাসে মোড়া মাঠ, আর রোদে ঝলমল করছে ছাতিম আর কৃষ্ণচূড়া গাছের পাতা। গেটের ভিতরে ছেলে মেয়েদের ভিড়, হাসাহাসি, গল্প, কেউ কফি হাতে, কেউ বা বইয়ে মুখ গুজে আছে। চারিদিকে এক রাস কোলাহল, যেন সকালটা এখনও পুরোপুরি শুরু হয়নি। তবুও জীবন গম গম করছে। কিন্তু সেই ভিড়ের মধ্যেও রুহির মনে আজ অদ্ভুত এক একাকিত্ব। ওর প্রিয় বন্ধু সিমরান এখনও এসে পৌঁছায়নি। মনটা কেমন ভারী হয়ে আছে। সিমরানের আসতে দেরি হচ্ছে ভেবে রুহি হোস্টেল থেকে একটু দেরিতে বের হয়েছিল। কলেজ থেকে হোস্টেল হার্ডলি 5 মিনিটের রাস্তা হাঁটার। তবুও কেন যেন আজ প্রতিটা মিনিট লম্বা মনে হচ্ছে। রুহি ফোন বের করে আবার কল দেয় সিমরানকে, কিন্তু ওদিকে কেউ ফোন তোলে না। বিরক্ত হয়ে রুহি নিঃশ্বাস ফেলে। ফোনটা ব্যাগে রেখে কলেজের বড় গেট দিয়ে ভেতরে ঢোকেই কয়েক পা এগোতেই হঠাৎ একটা পুরুষালী কণ্ঠস্বর কানে আসে। রুহি থমকে দাঁড়িয়ে যায়। এই যে ফুলটুসি, কাম বেবি। রুহির রাগ হলো, এমন বাজে নামে কেউ তাকে ডাকে না কখনো। তবুও নিজেকে সামলে নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। সামনে মোটে 3 জন ছেলে বাইকের উপরে বসে বসে সিগারেট টানছে। সরি ভাইয়া, আমার একটা ভালো নাম আছে, এমন বাজে নামে ডাকবেন না আমায়। রুদ্র হেসে বলল, আরে এই পাখিটা দেখি একদম নতুন, তাই আমাদের সঙ্গে গলা তুলে কথা বলছে। আরে ছাড় না ভাই, দেখেই বোঝা যাচ্ছে বাচ্চা মেয়ে। কেন শুধু র্যাক করছিস? আমরা ইউনিয়ন করি, আবার সিনিয়রও, ওরা তো আমাদের দেখেই শিখবে। সিনিয়র শব্দটা শুনি রুহির বুক ধক করে উঠল। তার আব্বু বারবার বলেছে সিনিয়রদের থেকে দূরে থাকতে, কারণ এই কলেজ যেমন নাম করা তেমন র্যাগিংয়ের জন্যেও কুখ্যাত। এই যে সাধু পুরুষ, মুখ বন্ধ কর। আরে এই মেয়ে, আমরা তোমার সিনিয়র, পুরো কলেজ আমাদের ত্রিশয়ের নামে কাঁপে, আর তুমি একটা পুচকে মেয়ে আমাদের মুখের ওপর কথা বলছো। রহিমের ধমকানিতে রুহি কেঁপে উঠল। এমন ধমক তার আব্বুও কোনোদিন দেয়নি। রুহি ভয়ে ভয়ে বলল, না মানে আসলে আমি আপনাদের জন্য কি করতে পারি? এই যে এইবার লাইনে আসছো, শোনো, আমরা তোমাকে একটা ছোট্ট টাস্ক দেব। যদি সেটা করতে পারো তাহলে তুমি চলে যাবে, আর না পারলে তোমাকে কলেজ থেকে মিথ্যা অভিযোগ দিয়ে বার করার দায়িত্ব আমার। রুহি ভয়ে ভয়ে বলল, বলুন কি করতে হবে, আমি সব করব, শুধু কলেজ থেকে বের করে দেবেন না। এই কলেজে পড়াটাই আমার স্বপ্ন। আমান চুপচাপ দাঁড়িয়ে রইল। সে একটু আলাদা, বাকিদের মতো না। বেশি কিছু না, শোনো, এই গেট দিয়ে প্রথমে যে সাদা শার্ট পরা ছেলেটা ঢুকবে, তাকে তোমাকে লিপ কিস করতে হবে। যদি পারো তাহলে কলেজে থাকতে পারবে, আর না পারলে আউট। রুহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন কথা শুনে সে স্তব্ধ। রহিম আর রুদ্র হেসে উঠল জোরে। বলছি কি, এটা কেমন টাস্ক? রহিম আবার ধমক দিয়ে বলল, না, যদি করতে পারো তাহলে করো, না আর বাড়ি যাও, কলেজ থেকে আউট। রহিমের ধমকানিতে এবার রুহির চোখে জল চলে এলো। কি করবে বুঝতে পারছে না। অনেক ভেবে শেষমেশ ঠিক করলো তাকে পারতেই হবে। এত দূর এসে সে ফিরতে পারবে না। গেটের দিকে একভাবে তাকিয়ে আছে আমান, রহিম আর রুদ্র। তারা অপেক্ষা করছে যে ছেলেটি সাদা শার্ট পরে ঢুকবে তখনই রুহিকে পাঠানো হবে। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, ভয়ে শেষ হয়ে যাচ্ছে, না জানি কি হবে। এই মেয়ে,
এখনো কেন দাঁড়িয়ে আছো? গেটের সামনে যাও। যে ছেলে সাদা শার্ট পরে ঢুকবে ওর সামনে গিয়ে চুমু খাবে। আমরা তোমার উপর নজর রাখবো। রুদ্র হেসে বলল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। রুহি ভয়ে মাথা নাড়ল। গেটের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক 5 মিনিট পর একটা ছেলে বাইক চালিয়ে গেট দিয়ে ঢুকলো। সাদা শার্ট, নীল জিন্স, চুলগুলো হাওয়ায় উঠছে, চোখে সানগ্লাস, জিম করা মাসলগুলো যেন শার্ট ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ, এটাই হলো কৃষ খান। সব মেয়ে গেটের দিকে তাকিয়ে আছে, কারণ কৃষ খান কলেজের সব মেয়ের ক্রাশ। রুহি কৃষের দিকে তাকায়, মনে মনে কলমা পড়ে, কৃষের দিকে এগিয়ে যায়। কৃষ বাইক সাইডে স্ট্যান্ডে রাখে, চাবি ঘোরায়, সানগ্লাস খুলে ফেলে। রুহি সামনে গিয়ে দাঁড়ায়। গেল রে, বাচ্চা মেয়েটাকে আজকে শেষ বলেই সে দৌড় লাগায়। রহিম আর রুদ্র বুঝতে পারেনি যে সাদা শার্ট পরে কৃষ ঢুকবে। রুহি কৃষের সামনে এসে দাঁড়ায়। কৃষ বিরক্ত হয়ে মুখ খুলতে চায়, কিন্তু তার আগেই রুহি অপ্রত্যাশিতভাবে একটি কাজ করে। কৃষের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। কৃষের শরীরে যেন বিদ্যুৎ লাগে। প্রথমবারের মতন সে এমন ফিল করে। কেন করে সে জানে না, কিন্তু তার রাগ উঠে যায় মাথায়। সে রুহিকে ধাক্কা দেয়, তারপরে জোরে থাপ্পড় মারে। থাপ্পড়ের জোরে রুহি মাটিতে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। পুরো ক্যাম্পাসের ছেলেমেয়েরা এই দৃশ্য দেখে, কিন্তু কেউ এগিয়ে আসে না, কারণ কৃষ কলেজ ইউনিয়নের হেড। তার ক্ষমতার কথা সবাই জানে, এমনকি প্রফেসররাও তার কথা মেনে চলে। ভাই, এটা কি করলি? এমন করে চড় মারলি মেয়েটাকে যে অজ্ঞান করে দিলি? রুদ্র আর রহিম তখনই এগিয়ে আসছে। কৃষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওর মতো পিচ্ছে মেয়ে আমার অনুমতি না নিয়ে আমাকে কিস করেছে, তারপর ঠিকমতো কিছু করতে পারে না, লাদা মার্কা। তো তুমি কি পুরো ভার্জিন নাকি? কৃষ রেগে আমানের দিকে তেড়ে গেল। আমান ভয়ে রুদ্র আর রহিমের পিছনে লুকিয়ে পড়ল। আমাকে মেরে লাভ নেই, আর না ওই মেয়েটার দোষ আছে। এই যে এই দুটোকে তোর সামনে দেখতে পাচ্ছিস, ওরা ওকে র্যাগ করে তোকে কিস করিয়েছে। এতক্ষণে সিমরান গেটের কাছ থেকে দৌড়ে এসে মাটিতে বসে রুহিকে ডাকতে শুরু করে। রুহি, এ রুহি, ওর কি হয়েছে তোর? কৃষ মাটিতে পড়ে থাকা রুহির দিকে ভালো করে তাকালো। মেয়েটাকে দেখে মনে হবে না সে কলেজে পড়ে, কারণ মুখে বাচ্চা বাচ্চা ভাবটা রয়ে গেছে। বড় কোমর পর্যন্ত চুল বিনুনি করা, মুখে তেমন কিছু নেই, শুধু একটা কানের দুল আর হালকা লিপস্টিক, আর সেটাই তাকে পুরো পুতুলের মতো সুন্দর করে তুলেছে, যেন আল্লাহ খুব যত্ন নিয়ে তাকে বানিয়েছে। কৃষ বিড়বিড় করে উচ্চারণ করল, রুহি, নাইস নেম। কৃষ ভাবনায় ডুবে আছে। তখনই রুদ্র বলে, ভাই, আমরা বুঝতে পারিনি যে তুই আজকে হোয়াইট শার্ট পরবি। প্লিজ মাথা ঠান্ডা কর। কৃষ মাথার চুল টেনে ধরে, জোরে নিঃশ্বাস নিল, তারপরে সিমরানকে জিজ্ঞাসা করল, এই মেয়ে, তুমি কাউকে চেনো? রুহির দিকে ইশারা করে। হ্যাঁ, ও আমার ফ্রেন্ড রুহি, আমরা দুজন আজ নতুন এসেছি। পানি আছে? ওর চোখ মুখে পানি দাও। সিমরান ব্যাগ থেকে জলের বোতল বের করে বলল, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। কৃষ আবার ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি করো, স্টুপিড ফালতু কাজের জন্য আমার কাছে এত সময় নেই। সিমরান রুহির চোখে মুখে জল ছিটিয়ে দিল, কিন্তু রুহি চোখ খুলল না। মেয়েটার বাবা মায়েরা কিছু খাওয়ায় না নাকি? এত লেদু কেন? কৃষ চারিদিকে তাকিয়ে চিৎকার করে বলছে, সব এখানে কি ছেড়ছিস? আমার বাপের বিয়ে লাগছে? 5 মিনিটে পুরো ক্যাম্পাস ফাঁকা চাই আমার। ছেলেমেয়েরা ভয়ে হুড় মুড়িয়ে যে যার ক্লাসে দৌড়ায়, কারণ সবার কাছে কৃষ প্রাণপ্রিয়। ক্যাম্পাস ফাঁকা হতেই কৃষ সিমরানকে ধমক দিয়ে বলল, হ্যাঁ মেয়ে, সরো। সিমরান ভয়ে পাশে সরে দাঁড়ালো। কৃষ মাটিতে বসে রুহির সামনে ঝুঁকে পড়ল, তারপরে ঝুঁকে রুহির ঠোঁটের কাছে মুখ লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করল। আমার চমকে বলল, হাঁ করে কৃষের দিকে তাকিয়ে রইল। সিমরান অবাক হয়ে তাকিয়ে রইল। রুদ্র আর রহিমও অবাক হয়ে তাকিয়ে রইল। প্রায় 2 মিনিট পর কৃষ উঠে দাঁড়ালো, আঙুল দিয়ে ঠোঁট মুছে বাঁকা হেসে রুহির দিকে তাকালো। রুহি পিটপিট করে চোখ খুলে তাকায়। শোনো মেয়ে, ভালো করে খাওয়া দাওয়া করো, কারণ তোমার উপর যার নজর পড়েছে তার নজর ভালো না। ভবিষ্যতে যদি তাকে সামলাতে না পারো।
রাত হয়ে গেছে, চারিদিক অন্ধকারে ঢেকে গেছে। রুহি হোস্টেলের রুমে বসে পড়াশোনা করছিল। তার থেকে কিছুটা দূরে সিমরান ফোনে ব্যস্ত। হঠাৎ রুহির চোখের সামনে কৃষের মুখ ভেসে উঠল। রুহি চোখ বন্ধ করে মাথা নাড়ল, আবার পড়ার দিকে মন দেওয়ার চেষ্টা করল। কৃষ সাদা শার্ট পরে বাইকে আসার দৃশ্যটা মনে পড়তেই রুহি বিরক্ত হয়ে উঠে বিছানার দিকে চলে গেল। তারপরে সিমরানের পাশে গিয়ে শুয়ে পড়ল। কি ব্যাপার রুহি, তুই এত তাড়াতাড়ি পড়া ছেড়ে উঠে গেলি? আচ্ছা সিমরান, আমার কি ওনার কাছে সরি বলা উচিত? সিমরান অবাক হয়ে বলল, এই উনিটা কি আবার? ওই যে কলেজের ক্রিস ভাই। ও আচ্ছা, কলেজের কৃষ ভাই। ছি ছি, ওটা তো কি সুন্দর হ্যান্ডসাম ছেলে, ভাই বললে কেমন লাগে। উফ, কি হাইট, কি ফিগার, পুরাই মারডালা। আমি তোকে লাভ লেটার দেব। রুহি সিমরানের মাথায় গাঁটটা মেরে বলে, তোর তো সব ছেলেকেই ভালো লাগে, ফালতু মহিলা। যেটা জিজ্ঞেস করেছিস সঠিক উত্তর দে। ও হ্যাঁ, কি জানি বললি, তুই সরি বলবি কি না? তাই তো, একদম ঠিক। তুই ওর অনুমতি না নিয়ে ওর ইজ্জতে হাত দিয়েছিস, সরি তো বলতেই হবে। রুহি চোখ ছোট করে তাকিয়ে সিমরানের দিকে দেখল। সিমরান মৃদু হাসল। না মানে, তুই শুধু কিস করেছিস, এটা নর্মাল। কিন্তু ভাই, আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে ভালো হতো। ওহ, তোর ভাগ্য কতটা ভালো। ভাট বকা বন্ধ কর, ঘুমা, কাল কলেজে যেতে হবে তো। আচ্ছা শোন, বলি কি, তুই তো ওকে সরি বলবি, সেটা কি শুধু মুখে বলা ভালো দেখায়? তাহলে কি মুখে বলবো? না মানে, তুই একটা চকলেট বক্স দিয়ে বলতে পারিস। ওকে, কাল সকালে দেখা যাবে তখন। আমায় ঘুমোতে দে, মাথা যন্ত্রণা করছে আমার। সিমরান মৃদু হেসে মনে মনে খুশি হলো, কারণ তার মাথায় কিছু চলছে। ক্লাবের তীব্র মিউজিকের তালে তালে ছেলেমেয়েরা নাচছে। আলো আর ধোঁয়ার মধ্যে এক অদ্ভুত উন্মাদনা। কৃষ এক কোণে বসে একটার পর একটা পেগ শেষ করেছে। আমান হালকা তুলতে তুলতে কৃষের পাশে এসে বসলো। কি ব্যাপার ব্রো, আজ এমন ঝিমাচ্ছিস কেন? আচ্ছা, কারো কথা যদি বারবার মনে পড়ে তাহলে কি করা উচিত বলে তুই মনে করিস? সেটা নির্ভর করছে তুই কার কথা ভাবছিস তার উপর ভাই। কৃষ হঠাৎ গ্লাসটা টেবিলে আছড়ে ফেলে উঠে দাঁড়ালো। একটা লেদা মার্কা মেয়ে বারবার মনে পড়ছে। শালা ম্যাচেসটাই বিক্রি দিচ্ছে। তার ঠোঁট, তার চোখ, তার চুল, সবকিছু যেন আমাকে চুম্বকের মতো টেনে নিচ্ছে। এই সময় ছোট ড্রেস পরা এক মেয়ে এগিয়ে এসে কৃষকে জড়িয়ে ধরে কৃষ ঘুরিয়ে তার ঠোঁটে ঠোঁট মেলায়। কিন্তু সেকেন্ডের মধ্যেই কৃষ তাকে ঠেলে সরিয়ে দেয় আর এক চড় মারে। চল হাট শালি। আমান তাড়াতাড়ি এসে কৃষকে ধরে। ভাই বাড়ি চল, আজ তোকে দেখে মনে হচ্ছে অনেক বেশি খেয়ে ফেলেছিস। ক্রিস টলতে টলতে বলে, ওই শালাটাকে ফোন কর, বল আমার ড্রাগস লাগবে। কি করবি ওসব দিয়ে? আজ তোর মেয়ে লাগবে না? দা, আমি ড্রাগস দিয়ে কাজ চালিয়ে নেব। ওই মেয়েগুলোকে সহ্য করতে পারছি না। তুই করবি? চল তোর সঙ্গে করি। আরে না ভাই, আমি পুরো ভার্জিন মানুষ। তোর শালা মতলব ভালো না, দূরে দূরে থাকতে হবে তোর কাছ থেকে দিয়ে। রুহি আর সিমরান বেলা করে ক্লাসে ঢোকার আগে কলেজের সামনের দোকানটা থেকে একটা চকলেটের বক্স কিনল। রোদের আলোতে চকলেটের মোড়কের চকচকে আভা যেন রুহির মুখে পড়ে আরও উজ্জ্বল করে তুলেছিল তাকে। আজ রুহি পরেছে হালকা হলুদ রঙের চুড়িদার, একদম সাদাসিধে কিন্তু চোখে পড়ার মতো। চুলগুলো সুন্দর করে বেনুনি করা, কপালে ছোট্ট টিপ আর ঠোঁটে হালকা হাসি। সিমরান তাকিয়েই বলে ফেলল, তুই যেদিনে এমন করে সাজিস সেদিন সবাই তোর দিকে তাকিয়ে থাকে। রুহি হেসে মাথা নাড়ল। বোকা, আমি তো এমনিতেই রোজকার মতোই সাজি। দুজনেই হেসে কলেজের গেট দিয়ে ভেতরে ঢোকে। তারা সরাসরি চলে গেল সেই জায়গাটায় যেখানে আগের দিন কৃষ আর তার বন্ধুরা বসেছিল। চারপাশে একটু নীরবতা, পাতা ঝরে পড়ছে, বাতাসে হালকা ধুলো। আজ জায়গাটা কেমন ফাঁকা, কোনো হাসির শব্দ নেই, কোনো চেনা মুখও নেই। সিমরান মুখ বাঁকিয়ে বলল, কি ব্যাপার, আজ কৃষরা কেউ এলো না নাকি? রুহি কাঁধ ঝাঁকিয়ে বলল, কে জানে, চল ক্লাসে যাই। কিন্তু সিমরান দাঁত কামড়ে বলল, না না, আমরা এখানেই থাকবো, ওরা এলে এখানেই আসবে নিশ্চয়। চকলেটটা এনেছি, যখন দিয়েই দিব। রুহি অবাক হয়ে তাকালো। এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? সিমরান মুচকি হেসে মুখ ফিরিয়ে নিল। না রে, কিছু না, তুই বুঝবি না।
আমি তো লাভ লেটারটা চকলেটের বক্সের ভিতর ঢুকিয়ে দিয়েছি, পরে আলাদা করে দেওয়ার মতো সাহস আমার নেই, তাই এই বক্সটা দিতেই হবে। রুহি আবার জিজ্ঞাসা করলো। এত কি ভাবছিস রে? না মানে কিছু না। সিমরান তাড়াতাড়ি উত্তর দিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। 1 মিনিট, বাড়ি থেকে ফোন এসেছে, একটু কথা বলে আসি। রুহি একা দাঁড়িয়ে রইল। বাতাসে তার চুলগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে। হঠাৎই গেটের দিকে থেকে ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। রুহির চোখ সেদিকে ঘুরল। গেট দিয়ে ঢুকছে ক্রিস, কালো রঙের শার্ট আর কালো জিন্স পরা। সূর্যের আলো পড়ে শার্টটা যেন আরও চকচক করছে। পেছনে আমান বসে আছে, মুখে হালকা হাসি। ক্রিসের চোখে সানগ্লাস, কিন্তু তবুও ওর উপস্থিতিতে একটা অদ্ভুত আকর্ষণ, যেন চারপাশের হাওয়াটাই থেমে গেছে। রুহির বুক ধক করে উঠল। সে নিঃশব্দে তাকিয়ে রইল, চোখ সরাতে পারছিল না। ওই মুহূর্তে সিমরান ফোনে কথা শেষ করে ফিরে এলো। চল অন্য জায়গায় খুঁজি ওদের, হয়তো ক্যান্টিনের দিকে আছে। না দরকার নেই, দেখ ওইদিকে। সিমরান তাকিয়ে দেখলো ক্রিস বাইকে হেলান দিয়ে দাঁড়ালো। ভঙ্গিমাটা দেখে ওর বুকেও হালকা ধাক্কা খেলো। রুহি আসতে বলল, চল যাই ওর দিকে। দুইজন ধীরে ধীরে ক্রিসের দিকে এগিয়ে যেতে লাগলো। ক্রিস বাইকটা স্ট্যান্ডে দিয়ে বসে সিগারেট ধরালো। আকাশে হালকা রোদ, কলেজের মাঠের ধারে কয়েকটা পাতা উঠছে, আর ক্রিসের চোখে একরকম অলসতা। আমান হঠাৎই কনুই দিয়ে ঠেলে বলল, ভাই সামনে থাকা দুজন সুন্দরী আমাদের দিকেই আসছে। ক্রিস ধোয়া ছেড়ে অলসভাবে বলল, সুন্দর নাকি দেখি তো। ধোয়ার ফাঁক দিয়ে চোখ তুলে তাকাতেই ওর দৃষ্টি থেমে গেল। দূর থেকে দুইজন মেয়ে এগিয়ে আসছে। একজন পরেছে পিঙ্ক স্যুট, আরেকজন হলুদ রঙের চুড়িদার। সূর্যের আলো পড়ে সেই হলুদটা যেন সোনার মতো ঝলমল করছে। আর তখনই ক্রিসের চোখ আটকে গেল সেই হলুদ পোশাক পরা মেয়েটির মুখে। একটা সরল মুখ, যেন নরম ফুলের পাপড়ির মতো। চোখে এক রাশ লাজুকতা, তবুও একটুখানি হাসির ছায়া আছে ঠোঁটে। ক্রিসের গলা শুকিয়ে গেল। সিগারেটের ধোঁয়া এক মুহূর্তে বাতাসে মিলিয়ে গেল, কিন্তু ওর চোখ আর নড়ল না। পুরো হলুদ পড়ে এই মেয়েটা আমি শেষ করে দেবে মনে হচ্ছে। কেন এত সুন্দর হলো? কি বলেছিল এত সুন্দর হতে? আমান পাশে থেকে ফিসফিস করে বলল, কিরে ভাই, জমে গেলি কেন? দেখে তো থেমে গেলি। ক্রিস ধীরে ধীরে হাসল, কিন্তু চোখ এখনো রুহির দিকেই। বাতাসে রুহির বেনি দুলে উঠছে। ক্রিসের মনে হলো প্রতিটা বেনি দুলুনি যেন তার বুকের ভেতরে কোনো অজানা সুর বাজাচ্ছে। তার সিগারেটটা আধ খাওয়া অবস্থায় মাটিতে ছুঁড়ে দিয়ে পায়ে চাপা দিল ক্রিস। চোখ নামাতে চাইল, কিন্তু নামাতে পারল না। মনে হলো এই মেয়েটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে যা ক্রিসকে টানছে। রুহি আর সিমরান ধীরে ধীরে এগিয়ে এসে ক্রিস আর আমনের সামনে দাঁড়ালো। চারপাশে হালকা হাওয়া বইছে, তবুও রুহির বুকের ভেতরটা কেমন জানি থকথক করছে। হাতের চকলেট বাক্সটা শক্ত করে ধরে রেখেছে সে। রুহি থেমে গিয়ে লাজুক গলায় বলল, সরি ক্রিস ভাই, আগের দিন আমি ইচ্ছে করে কিছু করিনি। সেদিন যা ঘটেছিল তার জন্য আমি খুবই দুঃখিত। সে আস্তে করে হাত বাড়িয়ে চকলেটের বক্সটা দিল। ক্রিস ভ্রু উচকে একটু অবাক গলায় বলল, হু আর ইউ? আর কাল কি হয়েছিল? আমান হেসে বলল, ভাই তোর মনে নেই কালকে? কিন্তু ক্রিস সঙ্গে সঙ্গে থামিয়ে দিল। তুই চুপ কর আমান। এই মেয়ে, তুমি বলো কাল কি হয়েছিল? আমি তো তোমায় চিনি না। রুহি ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল, লোকটা কি পাগল নাকি? একদিনে আগের দিনের সব কথা ভুলে গেছে। তবুও সাহস করে বলল, আগের দিন আপনার ফ্রেন্ডরা র্যাগিং করছিল, তারা বলেছিল আপনাকে কিস করতে, তাই আমি তাই করেছিলাম। আর সেজন্যেই আজকে আপনাকে সরি বলতে এসেছি, এই চকলেটটা দিতে। আর আমি রুহি। ক্রিস এক দৃষ্টে তাকিয়েছিল রুহির ঠোঁটের নড়াচড়ার দিকে, যেন শব্দগুলো শোনার চেয়ে তার মুখের দিকেই মনোযোগ বেশি ছিল। কিন্তু রুহির ভাই ডাক শুনে তার মাথা বিগড়ে যায়। এই লাতামার্কে মেয়ে, আমি কোন অ্যাঙ্গেল দিয়ে তোমার ভয় লাগে? তার গলার ধমকে রুহি চমকে উঠল। চোখ বড় বড় হয়ে গেল তার। তবুও কাপা গলায় বলল, না মানে সবাই তো আপনাকে ভাই বলে। ক্রিস কড়া গলায় বলল, সবাই বলুক, কিন্তু তুমি বলবে না। আমার নাম ধরে রাখবে, ক্লিয়ার? রুহি নিঃশব্দে মাথা নাড়ল। বুকের ভেতরে কাঁপন লেগে আছে। ক্রিস ঠোঁটে তাচ্ছিল্যের হাসি এনে বলল,
আমাকে কি তোমার কিন্ডার গার্ডেনের বাচ্চা মনে হয় যাকে চকলেট দিয়ে শান্ত করতে হবে? সিমরান তাড়াতাড়ি বলল, না না, আসলে এটা সরি গিফট ভাই, মানে ক্রিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? সিমরান চুপ করে গেল। ওর চোখে ভয়, মুখে কোনো শব্দ নেই। ক্রিস তখন নিচু গলায় বলল,